এখন আমরা আলোচনা করব তাড়িৎচুম্বক আবেশের শ্রেণীবিভাগ নিয়ে। তো তাড়িৎচুম্বক আবেশ মূলত দুই শ্রেণীর হয়ে থাকে, একটা হচ্ছে সেলফ ইন্ডাকশন বা স্বকীয় আবেশ, আর একটা হচ্ছে মিউচুয়াল ইন্ডাকশন বা পারস্পরিক আবেশ। তোমরা তো ওই যে নিজের দ্বারা নিজে মোটিভেটেড হওয়া আর অন্যের দ্বারা মোটিভেটেড হওয়া, বা নিজের দ্বারা নিজে প্রভাবিত হওয়া আর অন্যের দ্বারা প্রভাবিত হওয়া, এই বিষয়টাকে বোঝো। তো তেমনি কোনো ইলেকট্রিক সার্কিটে বা তড়িৎ বর্তনীতে ব্যবহৃত তার কুণ্ডলীর ক্ষেত্রে সেলফ ইন্ডাকশন বা স্বকীয় আবেশ হচ্ছে ওই কুণ্ডলীর নিজের মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহের কারণে নিজে আবেশিত হওয়া, আর পারস্পরিক আবেশ বা মিউচুয়াল ইন্ডাকশন হচ্ছে কোন এক কুণ্ডলীর মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহের কারণে আরেক কুণ্ডলীর আবেশিত হওয়া। অর্থাৎ এখানে কুণ্ডলীটি যেমন নিজের কারেন্ট দ্বারা নিজে আবেশিত হচ্ছে, এখানে কিন্তু কুণ্ডলীটি অন্যের কারেন্ট দ্বারা আবেশিত হচ্ছে। তো এই যে স্বকীয় আবেশ এবং পারস্পরিক আবেশ, তাহলে আমরা এদের সম্পর্কে একটু ডিটেইলস জেনে আসি। তো এর জন্য প্রথমত এরকম একটা বর্তনী বিবেচনা করি যেখানে একটা তার কুণ্ডলী যুক্ত করা আছে, তার সাথে একটা রিওস্ট্যাট বা পরিবর্তনশীল রোধ, একটা চাবি এবং একটা তড়িৎ কোষ যুক্ত করা আছে। তো এই যে পরিবর্তনশীল রোধ, এটার কাজ হচ্ছে যে আমরা এখানে রোধের মান পরিবর্তন করে তড়িৎ বর্তনীতে কিন্তু আমরা অসম তড়িৎ প্রবাহের সৃষ্টি করতে পারি। অর্থাৎ আমরা যদি এই রিওস্ট্যাটটাকে ঘুরিয়ে রোধের মান ধীরে ধীরে বাড়াতে থাকি, তাহলে কিন্তু বর্তনী তড়িৎ প্রবাহ ধীরে ধীরে কমতে থাকবে। আবার যদি রোধের মান আমরা ধীরে ধীরে কমাতে থাকি, তখন কিন্তু বর্তনীর রোধের মান ধীরে ধীরে বাড়তে থাকবে। অর্থাৎ রিওস্ট্যাটের কাজ হচ্ছে আমরা এটার সাহায্যে এই বর্তনীতে অসম তড়িৎ প্রবাহ সৃষ্টি করতে পারবো। তো যখন বর্তনীতে তড়িৎ প্রবাহিত হয়, অর্থাৎ যখন কোনো এই তারকুণ্ডলীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হয়, তখন ওয়েরস্টেডের সূত্র অনুযায়ী এর চারপাশে একটা চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হবে, যাকে আমরা কতগুলো বলরেখার দ্বারা প্রকাশ করতে পারি। তো যখন এই তড়িৎ প্রবাহিত হয়, তখন এই কুণ্ডলীটি হঠাৎই নিজস্ব চৌম্বক বলরেখার সাথে জড়িয়ে পড়ে, অর্থাৎ কুণ্ডলীতে চৌম্বক ফ্লাক্সের সৃষ্টি হয়। তো আমরা যখন রিওস্ট্যাটের মাধ্যমে বর্তনী তড়িৎ প্রবাহের পরিবর্তন ঘটাতে থাকবো, তখন কিন্তু এই কুণ্ডলীর সাথে সংশ্লিষ্ট চৌম্বক ফ্লাক্সেরও পরিবর্তন হতে থাকবে। তো ফ্লাক্সের পরিবর্তন হওয়া মানে কিন্তু ফ্লাক্স ঘনত্বের পরিবর্তন হওয়া, তথা এখানে চৌম্বক ক্ষেত্রের মানেরও কিন্তু পরিবর্তন ঘটতে থাকবে। তাহলে এই যে এখানে ফ্লাক্সের পরিবর্তন যখন হতে থাকবে, তখন ফ্যারাডের সূত্র অনুযায়ী কিন্তু এই কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎচালক বলের সৃষ্টি হবে, অর্থাৎ এখানে একটা আবিষ্ট তড়িৎ প্রবাহ পাওয়া যাবে। তো এই আবিষ্ট তড়িৎ প্রবাহ কিন্তু বর্তনীর মূল তড়িৎ প্রবাহের পরিবর্তনকে বাধা দিবে। অর্থাৎ সে চাইবে না যে বর্তনীর তড়িৎ প্রবাহ বৃদ্ধি পাক অথবা হ্রাস পাক, মানে যে অবস্থায় আছে সেই অবস্থায় ধরে রাখতে চাওয়ার মতো একটা প্রবণতা এর মাঝে সৃষ্টি হবে। তো এটাকে কিন্তু আমরা পদার্থের সেই জড়তা ধর্মের সাথে তুলনা করতে পারি। তো স্বকীয় আবেশকে তাহলে আমরা এভাবে সংজ্ঞায়িত করতে পারি যে যখন কোনো তড়িৎবাহী তারকুণ্ডলীর মধ্য দিয়ে প্রবাহিত নিজস্ব তড়িৎ প্রবাহের কারণে সৃষ্ট চৌম্বক বলরেখা বা ফ্লাক্সের পরিবর্তনের ফলে তথা তো চৌম্বক ক্ষেত্রের মাত্রার পরিবর্তনের ফলে কুণ্ডলীতে ক্ষণস্থায়ীভাবে তড়িৎচালক বল সৃষ্টি হওয়ার যে ঘটনা, এই ঘটনাকেই বলা হয় স্বকীয় আবেশ। তো বর্তনীর যে ধর্মের কারণে ওই বর্তনী তড়িৎ প্রবাহের পরিবর্তনের বিরুদ্ধে বাধার সৃষ্টি করে, তাকে বলা হবে স্বকীয় আবেশ ধর্ম। আর স্বকীয় আবেশযুক্ত এই বর্তনীকে বলা হবে আবেশী বর্তনী বা ইন্ডাকটিভ সার্কিট। আর এই যে কয়েলটা আমরা বলতেছি কুণ্ডলীটা, এই কুণ্ডলীটাকে বলা হয় ইন্ডাক্টর বা আবেশক। আমরা যেমন রোধকে বা রেজিস্ট্যান্সকে এরকম প্রতীক দ্বারা প্রকাশ করি, তেমনি ইন্ডাক্টর বা আবেশককে কিন্তু আমরা এই চিহ্ন দ্বারা প্রকাশ করব। তো স্বকীয় আবেশ যে শুধু এভাবেই ঘটে এমনটি নয়, আমরা যদি কোনো স্থির চৌম্বক ক্ষেত্রে একটা বদ্ধ তারকুণ্ডলীকে আনা নেয়া করি, তাহলে এই কুণ্ডলীর নিজের গতির কারণেও এর সাথে সংশ্লিষ্ট চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন হয়ে কিন্তু সেখানে স্বকীয় আবেশের সৃষ্টি হয়। তো এবার আমরা এই বর্তনীটির কথা দেখি, এই বর্তনীটির দিকে একটু তাকাও, যে এখানে একটা আবেশক বা একটা ইন্ডাক্টর বা একটা কুণ্ডলী আছে, তার সাথে একটা রেজিস্ট্যান্স, একটা চাবি এবং একটা তড়িৎ কোষ যুক্ত করা আছে। তো যখন আমরা এই চাবিটা এর সাথে লাগাই দিব, অর্থাৎ চাবি বন্ধ করে দিব, তখন কিন্তু এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হবে এবং অতি অল্প সময়ের মধ্যে কিন্তু এই তড়িৎ প্রবাহটা শূন্য থেকে একেবারে চরম মানে পৌঁছে যাবে, অর্থাৎ একটা সর্বোচ্চ মানে গিয়ে স্থির হয়ে যাবে। তো আমরা ধরে নিলাম সেই চরম মানটা হচ্ছে তোমার 5 এম্পিয়ার। মনে করো শুরুতে 0 এম্পিয়ার ছিল, সেখান থেকে 5 এম্পিয়ার হলো। তো তড়িৎ প্রবাহ যখন এই বর্তনীর মধ্যে তড়িৎ প্রবাহিত হবে, তখন কিন্তু এই কুণ্ডলীর সাথে সংশ্লিষ্ট যে চৌম্বক বলরেখা, সেটাও কিন্তু এরকম তড়িৎ প্রবাহের বৃদ্ধির সাথে সাথে বলরেখার সংখ্যাও কিন্তু বৃদ্ধি পেতে থাকবে এবং তড়িৎ প্রবাহ যখন স্থির মানে পৌঁছে যাবে, তখন এখানকার যে বলরেখাগুলো আছে সেটাও কিন্তু একটা সর্বোচ্চ সংখ্যায় গিয়ে স্থির হয়ে যাবে। তো যেমন আমরা এভাবে বলতে পারি যে ধরে নাও যখন বর্তনীতে তড়িৎ প্রবাহ 0 এম্পিয়ার, তখন মনে করো এর সাথে সংশ্লিষ্ট যে বলরেখার সংখ্যা ফ্লাক্স, সেটা মনে করো হচ্ছে তোমার 0টা,
মানে 0 এম্পিয়ার কোনো কারেন্টই নেই, তার মানে কোনো বলরেখাও নেই। যখন মনে করো 1 এম্পিয়ার কারেন্ট, তখন মনে করো এর সাথে সংশ্লিষ্ট বলরেখার সংখ্যা হলো 5টা। যখন মনে করো তোমার 3 এম্পিয়ার কারেন্ট, তখন মনে করো এর সাথে সংশ্লিষ্ট চৌম্বক ফ্লাক্স বা বলরেখার সংখ্যা হলো মনে করো 8টা। যখন মনে করো 4 এম্পিয়ার, তখন মনে করো হচ্ছে 10টা। যখন মনে করো 5 এম্পিয়ার, তখন মনে করো 11টা। তারপরে সময় অতিবাহিত হবে, দেখো 5 এম্পিয়ার মানে কি আমাদের কিন্তু চরম মানে পৌঁছে গেছে। তো এরপরে সময় অতিবাহিত হতে থাকবে, কিন্তু আমাদের এই তড়িৎ প্রবাহ কিন্তু আর বৃদ্ধি করতে থাকবে না, অর্থাৎ সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে ওই 5 এম্পিয়ারই থাকবে। আবার এই বলরেখার সংখ্যা যে সর্বোচ্চ 11টা হয়েছে, এই সর্বোচ্চ সংখ্যাটাই থাকবে। এটা কিন্তু জাস্ট আমাদের একটা কাল্পনিক হিসাব একটা। তো দেখো এই যে তড়িৎ প্রবাহ ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে, এই বৃদ্ধির কারণে কিন্তু এখানে বলরেখার সংখ্যাও ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ ফ্লাক্সও কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ এই সময়টাই কিন্তু ফ্লাক্সের পরিবর্তন হচ্ছে। তো ফ্লাক্সের পরিবর্তন হলে ফ্যারাডের সূত্র অনুযায়ী আমরা কি জানি যে এখানে একটা তড়িৎচালক বলের উদ্ভব হবে, আবিষ্ট তড়িৎচালক বল উৎপন্ন হবে, যার কারণে এখানে একটা আবিষ্ট তড়িৎ প্রবাহের সৃষ্টি হবে। যে তড়িৎ প্রবাহটা করবে কি এই মূল তড়িৎ প্রবাহের পরিবর্তনটাকে বাধা দেবে, অর্থাৎ সে চাইবে না তড়িৎ প্রবাহ বৃদ্ধি পাক। তার মানে যে আবিষ্ট তড়িৎ প্রবাহের দিক এবং মূল তড়িৎ প্রবাহের দিক কিন্তু পরস্পর বিপরীত হবে। এই বাধা দেওয়ার কারণে কিন্তু সাথে সাথেই তড়িৎ প্রবাহটা চরম মানে পৌঁছতে পারে না, একটু ডিলে হয়। তো এখানে আরেকটা বিষয় যে দেখো চৌম্বক ফ্লাক্সের বৃদ্ধি করতেছে, কিন্তু পরিবর্তনটা দেখো, যেমন এখানে পরিবর্তন কত 5, তারপর এই দুটার মধ্যে পরিবর্তন কত 3, তারপরে এই দুটার মধ্যে পরিবর্তন 2, তারপর এই দুটার মধ্যে পরিবর্তন হচ্ছে 1, তারপরে এই দুটার মধ্যে পরিবর্তন কিন্তু 0। তার মানে তড়িৎ প্রবাহ বাড়তে বাড়তে যখন চরম মানে পৌঁছে যায়, অর্থাৎ সর্বোচ্চ মানে কি স্থির হয়ে যায়, তখন ফ্লাক্সের পরিবর্তন কিন্তু ধীরে ধীরে একেবারে 0 হয়ে যাচ্ছে। অর্থাৎ যখন কারেন্ট একেবারে চরম মানে পৌঁছে যাবে, তখন এখানে আর ফ্লাক্সের কোনো পরিবর্তন হবে না, তার মানে এখানে কোনো সক্রিয় আবেশও ঘটবে না, তার মানে তখন আবিষ্ট তড়িৎ প্রবাহ সম্পূর্ণরূপে বিলীন হয়ে যাবে। এবার দেখো যদি আমরা এই চাবিটা খুলে দেই, তখন কিন্তু তড়িৎ প্রবাহ সর্বোচ্চ মান থেকে একেবারে 0তে নেমে আসবে। এই সময় বলরেখার সংখ্যাও কিন্তু সর্বোচ্চ থেকে 0তে নেমে আসবে, তখন কিন্তু ফ্লাক্সের পরিবর্তন হতে থাকবে। তো এই সময় কিন্তু এখানে আবিষ্ট তড়িৎ প্রবাহের সৃষ্টি হবে। এটাও করবে কি লেন্জের সূত্র অনুযায়ী এর পরিবর্তনকে বাধা দিবে, মূল তড়িৎ প্রবাহের পরিবর্তনকে বাধা দিবে। তো মূল তড়িৎ প্রবাহ তো হ্রাস পাচ্ছিল, তো আবিষ্ট তড়িৎ প্রবাহ চাইবে না যে এই বর্তনীর যে মূল তড়িৎ প্রবাহ সেটা হ্রাস পাক। তখন কি হবে, এই আবিষ্ট তড়িৎ প্রবাহ এবং মূল তড়িৎ প্রবাহের অভিমুখ কিন্তু একই হয়ে যাবে। এখানে লক্ষণীয় বিষয় যে দেখো আমরা এটা কিন্তু বিচ্ছিন্ন করে দিলাম, অথচ এখানে কিন্তু একটা আবিষ্ট তড়িৎ প্রবাহ আমরা পাচ্ছি। এই যে আবিষ্ট একটা তড়িৎ প্রবাহ পাইলাম, এটাকে বলা হবে অতিরিক্ত তড়িৎ প্রবাহ বা এক্সট্রা কারেন্ট। তো এই অতিরিক্ত তড়িৎ প্রবাহ বা অতিরিক্ত তড়িৎ শক্তিটা আসলে যাচ্ছে কোথায়, কি হবে তখন? তো তোমরা হয়তো দেখে থাকবা যে যখন কোনো তড়িৎ বর্তনীতে সুইচ অফ করা হয়, তখন সেই সুইচের পরে একটা স্পার্ক দেখা যায়, অর্থাৎ একটা স্ফুলিঙ্গ এর সৃষ্টি হয়। তো এটা আসলে কেন হয়, কোথা থেকে হয়, এটা কি তোমরা জানো? তো অনেকেই হয়তো জানো। তো এটা আসলে হয় এই যে অতিরিক্ত যে তড়িৎ প্রবাহটা পাইলাম, এই অতিরিক্ত তড়িৎ প্রবাহের কারণে। অর্থাৎ এখানে যে অতিরিক্ত তড়িৎ শক্তিটা পাওয়া গেল, এই শক্তিটা আসলে অন্য শক্তিতে কনভার্ট হয়, যার ফলাফল হিসেবে কিন্তু আমরা এখানে স্পার্ক দেখতে পাই, অর্থাৎ স্ফুলিঙ্গটা দেখতে পাই। তো দেখো এই যে এখানে আবেশ ধর্ম, এই আবেশ ধর্মের কারণেই কিন্তু তড়িৎ প্রবাহ মানে সাথে সাথেই চরম মানে পৌঁছতে পারলো না। আবার যখন আমরা চাবি খুলে দিলাম, তখন কিন্তু ওই আবেশ ধর্মের কারণেই সাথে সাথেই কিন্তু তোমার শূন্যে নেমে যেতে পারলো না, একটু বিলম্ব হলো। তো আমরা এটা কখনোই চাই না, এটা আমাদের কখনোই কাম্য নয় যে এই বিলম্বটা হোক, আবার বা এখানে স্পার্ক তৈরি হোক, এটা আমরা কখনোই চাই না। শুধু তাই নয়, এই আবেশ সক্রিয় আবেশের কারণে অনেক সময় আমাদের পরীক্ষালব্ধ মানেরও ব্যাঘাত ঘটে, অর্থাৎ এই আবেশ ধর্ম অনেক সময় পরীক্ষালব্ধ মানের উপরও প্রভাব বিস্তার করে। তো এই আবেশ ধর্মটাকে বা সক্রিয় আবেশকে সম্পূর্ণরূপে নির্মূল করার জন্য বা একেবারে ন্যূনতম করার জন্য একটা বিশেষ পদ্ধতিতে এই তারকুণ্ডলী তৈরি করা হয়। সেই পদ্ধতিটাকে বলা হবে আবেশহীন বেষ্টন। তো এর জন্য যে তারের কুণ্ডলী তৈরি করা হবে, তাকে প্রথমত আমরা দুই ভাঁজ করে নিব। তারপর সেই ভাঁজযুক্ত তারকে একটা কুপরিবাহী চোঙ বা ববিনের মধ্যে পেঁচিয়ে কুণ্ডলী তৈরি করা হবে। এক্ষেত্রে হবে কি যে এক অর্ধেকের তড়িৎ প্রবাহ, কুণ্ডলীর এক অর্ধেকের তড়িৎ প্রবাহ আর এক অর্ধেকের তড়িৎ প্রবাহের পাশাপাশি কিন্তু বিপরীতমুখী হবে। এই যে পাশাপাশি কিন্তু বিপরীত অভিমুখী দুইটা তড়িৎ প্রবাহের কারণে সৃষ্ট সক্রিয় আবেশ এরা কিন্তু পরস্পরকে নাকচ করে দিবে, ফলে সমগ্র কুণ্ডলীটি আবেশহীন হয়ে পড়বে বা থাকলেও একেবারে ন্যূনতম হয়ে যাবে। তো এভাবে কিন্তু আমরা একটা আবেশহীন কুণ্ডলী তৈরি করতে পারি। তো
তো এবার চলো আমরা একটু মিউচুয়াল ইন্ডাকশন বা পারস্পরিক আবেশ সম্পর্কে জানবো। তো এতক্ষণ আমরা দেখলাম যে কোনো তড়িৎবাহী বর্তনীর নিজের তড়িৎ প্রবাহ দ্বারা নিজে আবেশিত হওয়া। তো একটা বদ্ধ বর্তনী কিন্তু অন্য কোনো তড়িৎবাহী বর্তনীর দ্বারা আবেশিত হতে পারে, সেটা কিন্তু এই চিত্রে আমরা সেটা দেখতে পারি। যে যেমন যে এই কুণ্ডলীর মধ্য দিয়ে যখন তড়িৎ প্রবাহিত হবে, তো অসম তড়িৎ প্রবাহের কারণে এখানে অসম চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হবে, অর্থাৎ পাশাপাশি স্থাপিত এই যে কুণ্ডলীটা এর সাথে কিন্তু সংশ্লিষ্ট চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন ঘটতে থাকবে। তো যার দরুন কিন্তু এই কুণ্ডলীতে তখন আবিষ্ট তড়িৎচালক বল সৃষ্টি হবে। তো এই যে পাশাপাশি স্থাপিত এক কুণ্ডলীর তড়িৎ প্রবাহের দ্বারা আরেক কুণ্ডলীর আবেশিত হওয়া এবং সেখানে তড়িৎচালক বল আবিষ্ট হওয়ার ঘটনা, এটাকেই বলা হবে আসলে পারস্পরিক আবেশ বা মিউচুয়াল ইন্ডাকশন। তো এটাকে কিন্তু আমরা এই চিত্রের মাধ্যমেও দেখাতে পারি, মানে এটাকে আমরা এভাবেও দেখাতে পারি। এখানে যেমন সমাক্ষে কুণ্ডলী দুইটা ছিল, আর মানে একই অক্ষ বরাবর ছিল, আর এখানে কিন্তু আমরা মুখোমুখি স্থাপন করেছি। আমরা তো জানি যে চৌম্বক বলরেখাগুলো হচ্ছে বদ্ধ বক্ররেখা। তো এই যে এদিক দিয়ে এরকম হয়ে আবার এই দিক দিয়ে গিয়ে এখানে আবার পৌঁছবে। তো যখন এই দিক দিয়ে বের হয়ে যাচ্ছে, যাওয়ার সময় কিন্তু দেখো এই কুণ্ডলীর সাথে জড়িয়ে যাচ্ছে। তো আমরা ধরে নিচ্ছি যে বলরেখাগুলো কুণ্ডলীর সাথে লম্বভাবেই প্রবেশ করতেছে। তো ফ্যারাডের সূত্রে আমরা এটাও দেখেছিলাম যে তড়িৎ কোষযুক্ত যে কুণ্ডলীটা বা বর্তনীটা ছিল সেটাকে বলা হয় মুখ্য কুণ্ডলী, আর যে কুণ্ডলীতে তড়িৎচালক বল আবিষ্ট হয় তাকে বলা হয় গৌণ কুণ্ডলী। তো এই পারস্পরিক আবেশের ক্ষেত্রে একটা মজার বিষয় হচ্ছে, দেখো কয়েল দুইটার মধ্যে বা কুণ্ডলী দুইটার মধ্যে কিন্তু ডিরেক্টলি কোনো কানেকশন নেই, অর্থাৎ এরা ইলেকট্রিক্যালি আইসোলেটেড বা বিচ্ছিন্ন। এক কয়েলের সাথে কিন্তু আরেক কয়েলের কোনো টাচ নেই, তো তারপরও কিন্তু এদের মধ্যে ম্যাগনেটিক্যালি এনার্জি ট্রান্সফার হয়। এই যে দুই কয়েলের একটার সাথে আরেকটা টাচ না থাকা সত্ত্বেও বা ইলেকট্রিক্যালি এরা আইসোলেটেড থাকা সত্ত্বেও এদের মধ্যে এনার্জি ট্রান্সফার হয়, এটাই কিন্তু আসলে দ্য মেথড অফ ইন্ডাকশন বা আবেশ নীতি। ট্রান্সফরমার তৈরি করার যে মূল নীতি সেটা কিন্তু আসলে এটাই, অর্থাৎ ট্রান্সফরমার এই মিউচুয়াল ইন্ডাকশনের মাধ্যমে কাজ করে। তো ট্রান্সফরমার ক্রিয়ানীতি আমরা এখানে দেখলাম, এর গাণিতিক বিশ্লেষণ আমরা পরবর্তীতে আলোচনা করব ইনশাআল্লাহ। এবার আসো এই স্বকীয় আবেশ এবং পারস্পরিক আবেশের কিছু গাণিতিক টার্ম আমরা দেখি। পরীক্ষা থেকে দেখা যায় যে পরীক্ষার মাধ্যমে দেখা যায় যে এই যে বর্তনীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হয়, তখন এই যে এখানে চৌম্বক ফ্লাক্স এর সাথে জড়িত হয়ে পড়ে কুণ্ডলীর সাথে। আমরা যখন বর্তনী তড়িৎ প্রবাহের পরিবর্তন ঘটাতে থাকবো তখন এখানে ফ্লাক্সের পরিবর্তন হতে থাকে। তো কোনো এক মুহূর্তে এই কুণ্ডলীর সাথে সংশ্লিষ্ট মোট চৌম্বক ফ্লাক্স হবে কুণ্ডলীর তাৎক্ষণিক তড়িৎ প্রবাহ মাত্রার সমানুপাতিক। অর্থাৎ এটাকে আমরা এইভাবে বুঝতে পারি যে ধরে নাও এই যে তার কুণ্ডলী মানে আমরা তো তারকে পেয়েছি এই কুণ্ডলী তৈরি করি। ধরে নাও এখানে n সংখ্যক পাক রয়েছে, আর সকল বলরেখাই কিন্তু প্রত্যেকটা পাকের মধ্য দিয়েই প্রবেশ করে, আর প্রতিটি পাকের সাথে সংশ্লিষ্ট চৌম্বক ফ্লাক্স কে ফাই বা ফাই বি দ্বারা আমরা ডিনোট করতে পারি। আর তাহলে প্রতিটি পাকের সাথে সংশ্লিষ্ট ফ্লাক্স যদি ফাই হয় তাহলে n সংখ্যক পাকের সাথে সংশ্লিষ্ট মোট চৌম্বক ফ্লাক্স হবে n ফাই, আর সেটা হবে কি ওই কুণ্ডলীর তাৎক্ষণিক তড়িৎ প্রবাহ মাত্রার সমানুপাতিক। ধরে নিলাম তাৎক্ষণিক তড়িৎ প্রবাহ মাত্রা হচ্ছে I, তাহলে তার সমানুপাতিক হবে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি যে n ফাই ইকুয়াল টু এই সমানুপাতিক চিহ্ন উঠাই দিয়ে একটা ধ্রুবক আসবে, ধরে নিলাম সেটা হচ্ছে l, আর হচ্ছে এই I। এই l কে বলা হবে সমানুপাতিক ধ্রুবক, এবং এটার একটা নাম আছে সেটা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ সেলফ ইন্ডাকশন বা স্বকীয় আবেশ গুণাঙ্ক। তো এখান থেকে দেখো এই যে তড়িৎ প্রবাহ I, যদি I এর মান 1 একক হয় তখন কি পাচ্ছি আমরা n ফাই ইকুয়াল টু হচ্ছে l। অর্থাৎ যখন কোনো তড়িৎবাহী তারকুণ্ডলীর মধ্য দিয়ে 1 একক তড়িৎ প্রবাহিত হবে তখন ওই কুণ্ডলীর সাথে সংশ্লিষ্ট চৌম্বক ফ্লাক্সকে বলা হবে ওই কুণ্ডলীর স্বকীয় আবেশ গুণাঙ্ক। আমরা যদি পারস্পরিক আবেশের ক্ষেত্রে দেখি সেক্ষেত্রে ওই একই রূপে আমরা বলতে পারি যে ধরে নিলাম এখানে গৌণ কুণ্ডলীর যে কুণ্ডলীতে পাক সংখ্যা মনে করো n, অর্থাৎ n সংখ্যক পাক রয়েছে, আবার প্রত্যেকটা পাকের ওই ফ্লাক্স মনে করো ফাই বা ফাই বি, তাহলে মোট চৌম্বক ফ্লাক্স হবে n ফাই। সেটা হবে কি মুখ্য কুণ্ডলীর তাৎক্ষণিক তড়িৎ প্রবাহ মাত্রার সমানুপাতিক, অর্থাৎ I এর সমানুপাতিক। সেখান থেকে আমরা একটা সমানুপাতিক ধ্রুবক পাবো, তখন কিন্তু এই ধ্রুবকটা হয়ে যাবে m। অর্থাৎ মিউচুয়াল ইন্ডাকশনের ক্ষেত্রে আমরা এই সমানুপাতিক ধ্রুবকটাকে m বিবেচনা করব, যাকে বলা হবে কোএফিসিয়েন্ট অফ মিউচুয়াল ইন্ডাকশন বা পারস্পরিক আবেশ গুণাঙ্ক।
সেক্ষেত্রে আমরা এভাবে বলতে পারি যে আবেশ গুণাঙ্কের সংখ্যাটাকে এভাবে বলতে পারি যে মুখ্য কুণ্ডলীর মধ্য দিয়ে একক মানের এক একক তড়িৎ প্রবাহের কারণে গৌণ কুণ্ডলীতে সংশ্লিষ্ট চৌম্বক ফ্লাক্সকে বলা হবে ওই কুণ্ডলীদ্বয়ের পারস্পরিক আবেশ গুণাঙ্ক। এবার ফ্যারাডের সূত্র অনুযায়ী এই যে এখানে তড়িৎচালক বল আবিষ্ট হয়, সে আবিষ্ট তড়িৎচালক বল ইকুয়াল টু আমরা লিখতে পারি ডি ডিটি এন ফাই সমান ডি ডিটি এন ফাই এর জায়গায় আমরা কি লিখতে পারি, দেখো এন ফাই ইকুয়াল টু এল আই, তাহলে এখানে আমরা লিখতে পারি এল আই, তার মানে এখান থেকে আমরা লিখতে পারি এলটাকে বাইরে নিয়ে গেলাম আর ডি আই ডিটি। পারস্পরিক আবেশের ক্ষেত্রে আমরা এখানে লিখব এম আই, তাহলে হবে এম ডিআই ডিটি এই রূপ আর কি। তাহলে এখান থেকে এল সমান কি দাঁড়াচ্ছে, দেখো এল সমান দাঁড়াচ্ছে ই বাই ডিআই ডিটি। তার মানে এই সমীকরণ থেকে আরেকটা বিষয় দেখো যে ডিআই ডিটি যদি 1 একক হয় অর্থাৎ এই কুণ্ডলীর মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহের পরিবর্তনের হার যদি 1 একক হয়, একক হারে যদি তড়িৎ প্রবাহের পরিবর্তনটা হতে থাকে, তাহলে ওই কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎচালক বলটা হবে ওই কুণ্ডলীর শক্তি আবেশ গুণাঙ্কের সমান। অথবা আমরা বলতে পারি যে কোন কুণ্ডলীতে যদি 1 একক হারে তড়িৎ প্রবাহের পরিবর্তন ঘটতে থাকে, তাহলে ওই কুণ্ডলীর সক্রিয় আবেশ গুণাঙ্ক হবে ওই কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎচালক বলের সমান, সংখ্যাগতভাবে আবিষ্ট তড়িৎচালক বলের সমান। তো এবার অর্থাৎ এখান থেকে কিন্তু এই লাইনটা আমরা লিখতে পারি যে L ইকুয়াল টু E। এবার আরেকটা বিষয় যে দেখো এই যে তোমার ফ্লাক্সের পরিবর্তন হতে থাকে, তো আমরা ধরে নিলাম কোন একটা সময় ফ্লাক্স হচ্ছে তোমার φ1, তারপরে পরিবর্তিত হয়ে ফ্লাক্স হলো মনে করো φ2, এবং এর সাথে সাথে সংশ্লিষ্ট তড়িৎ প্রবাহ মনে করো পরিবর্তন হয়ে হলো I1 থেকে I2। তাহলে এখান থেকে দেখো আমরা কি লিখতে পারবো যে এই যে L ইকুয়াল টু এই যে এই দুটো সমীকরণ থেকে দেখো এই দুটো সমীকরণ থেকে কিন্তু আমরা লিখতে পারি, দেখো এই যে dt কেটে যাবে, থাকবে এখানে হচ্ছে n d phi, আর এখানে l কে বাইরে নিয়ে গেলে l di, তাহলে এই di টা এর নিচে নিয়ে গেলে আমরা l সমান লিখতে পারবো কি লিখতে পারবো, দেখো এখানে থাকলো হচ্ছে তোমার n, তারপর হচ্ছে তোমার এই যে d phi, আর এই di টা নিচে চলে যাবে di, তার মানে এই সমীকরণটা তখন দাঁড়াবে n d phi মানে হচ্ছে তোমার এই যে ফ্লাক্সের পরিবর্তনটা, তার মানে φ2 φ1 বাই di মানে হচ্ছে তোমার তড়িৎ প্রবাহের পরিবর্তনটা, তার মানে I2 I1। তাহলে সক্রিয় আবেশ গুণাঙ্কের এই রাশিমালাগুলো আমরা দেখলাম। এবার এই সক্রিয় আবেশ গুণাঙ্কটা এটা নির্ভর করে কিসের উপর সেটা একটু জেনে নেই। এই সক্রিয় আবেশ গুণাঙ্ক বা এই যে সমানুপাতিক ধ্রুবকটা এটা আসলে নির্ভর করে এই কুণ্ডলীর আকার, প্রস্থচ্ছেদ, পাক সংখ্যা, তারপরে এর ভিতরস্থ মাধ্যমের চৌম্বক প্রবেশ্যতার উপরে। এবার আমরা দেখব এই সক্রিয় আবেশ গুণাঙ্কের একক বা পারস্পরিক আবেশ গুণাঙ্কের একক দেখব আমরা। আমরা দেখলাম যে L ইকুয়াল টু হচ্ছে E বাই DI dt। তো এখান থেকে সক্রিয় আবেশ গুণাঙ্কের আমরা একক বের করতে পারি যে দেখো এটার একক হচ্ছে তোমার ভোল্ট, তড়িৎচালক শক্তির একক হচ্ছে ভোল্ট, তারপরে এখানে তড়িৎ প্রবাহের একক হচ্ছে তোমার এম্পিয়ার, এবং সময়ের একক হচ্ছে তোমার সেকেন্ড। তার মানে এটা যদি উপরে নিয়ে যাই তাহলে আমরা পাবো হচ্ছে ভোল্ট সেকেন্ড পার এম্পিয়ার। অথবা এটা তো আমরা জানি ওই যে n phi ইকুয়াল টু যখন আমরা দেখলাম li, তখন এখান থেকে কি লিখতে পারি যে l ইকুয়াল টু হচ্ছে n phi বাই i। তো n তো একটা সংখ্যা, ধ্রুব সংখ্যা, তার মানে হচ্ছে phi বাই i, আর phi এর একক হচ্ছে তোমার ওয়েবার এবং i এর একক হচ্ছে এম্পিয়ার, তাহলে উপরে গেলে হবে ওয়েবার পার এম্পিয়ার। তার মানে সক্রিয় আবেশ গুণাঙ্কের আমরা দুইটা একক পাইলাম। এই যে দেখো এককের সমবায়, এদের কিন্তু একটা কমন নাম আছে যাকে বলা হয় হেনরি, এবং বড় হাতের h দ্বারা প্রকাশ করা হয়। আমেরিকার যে বিজ্ঞানী জোসেফ হেনরি, তার সম্মানার্থে কিন্তু এই সক্রিয় আবেশ গুণাঙ্কের এককের নামকরণ করা হয়েছে হেনরি। তাহলে এখান থেকে কিন্তু আমরা 1 হেনরির সংজ্ঞাও দিতে পারি যে এটা 1 হেনরি কখন হবে, যে দেখো যদি কোনো তড়িৎবাহী তার কুণ্ডলীর মধ্যে প্রবাহিত তড়িৎ প্রবাহ মাত্রা প্রতি সেকেন্ডে 1 এম্পিয়ার করে পরিবর্তন করা হয়,
এবং এর ফলে এই কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎচালক বল 1 ভোল্ট হয়, তাহলে ওই কুণ্ডলীর সক্রিয় আবেশ গুণাঙ্ককে 1 হেনরি বলা হবে। তাহলে যদি বলা হয় যে 3 হেনরি বলতে কি বোঝায়, তাহলে 3 হেনরি বলতে আমরা বুঝবো যে ওই একই ভাবে আমরা বলতে পারি যে কোন তড়িৎবাহী তার কুণ্ডলীর মধ্যে দিয়ে প্রতি সেকেন্ডে প্রবাহিত তড়িৎ প্রবাহের পরিবর্তন যদি আমরা 1 এম্পিয়ার করে করি, তাহলে ওই কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎচালক বল হবে 3 ভোল্ট। তো এবার এখান থেকে আরেকটা বিষয় যে দেখো আমরা তো এল কে চিনলাম হচ্ছে স্বকীয় আবেশ গুণাঙ্ক, তাহলে এই যে একটা কুণ্ডলী রয়েছে এই কুণ্ডলীটার স্বকীয় আবেশ গুণাঙ্ককে আমরা এল দ্বারা প্রকাশ করি, আর এখানে একটা রেজিস্ট্যান্স আর যুক্ত করা আছে, তো এই জন্য এই বর্তনীটাকে বলা হয় এল আর বর্তনী। তো এল আর বর্তনীর থেকে একটা চমৎকার বিষয় আমরা বের করতে পারি, সেটা হচ্ছে এই যে এল বাই আর, এটা কিন্তু একটা আসলে সময় বোঝায়, তোমরা দেখবা এককগুলো বসিয়ে দেখবা এটা একটা সময় বোঝায়, যাকে আমরা লিখতে পারি ল্যামডা দ্বারা। এই ল্যামডাকে বলা হয় এই এল আর বর্তনীর সময়াঙ্ক। অর্থাৎ এই যে এর আগে আমরা দেখছিলাম যে যখন আমরা চাবি বন্ধ করে দেই তখন অল্প সময়ের মধ্যে কিন্তু তড়িৎ প্রবাহটা সর্বোচ্চ মানে পৌঁছে গিয়েছিল, কিন্তু একটু সময় নিয়েছিল, কেন সাথে সাথে পৌঁছলো না। আবার যখন আমরা খুলে দিলাম তখনও কিন্তু সাথে সাথে শূন্য হয়ে যায়নি। তো এই যে বিলম্বটা হয় এটা কি কারণে হয়, সেটা আসলে এই এল বাই আর এর কারণে। যদি এই ল্যামডা এর মান ছোট হয় বা কম হয়, তাহলে অতি অল্প সময়ের মধ্যেই মানে দ্রুতই তড়িৎ প্রবাহটা চরম মানে পৌঁছে যাবে। আর যদি ল্যামডা এর মান বেশি হয়, তাহলে কিন্তু বিলম্বে এই তড়িৎ প্রবাহটা চরম মানে পৌঁছবে। তো এবার আসো আমরা এক গাণিতিক টার্ম দেখি, কিছু গাণিতিক সমস্যা দেখি। ধরে নাও এই যে কুণ্ডলীটা আছে এখানে, এই কুণ্ডলীটার স্বকীয় আবেশ গুণাঙ্ক মনে করো 3 হেনরি, যেটা আমরা উদাহরণের মাধ্যমে দেখলাম। তো ধরে নেই এই কুণ্ডলীটার আবেশ গুণাঙ্ক হচ্ছে স্বকীয় আবেশ গুণাঙ্ক 3 হেনরি। তো এই কুণ্ডলীতে আমরা 60 ভোল্ট তড়িৎচালক শক্তি বা 60 ভোল্ট তড়িৎচালক বল উৎপন্ন করতে চাই বা আবিষ্ট করতে চাই। তো আমরা এটা কিভাবে করতে পারি? তো তার আগে আমাদের আসলে জানা দরকার যে কখন কখন আমরা এই তড়িৎচালক বল এখানে আবিষ্ট হতে দেখেছি। যেমন এর আগে যেমন এখানে আমরা কি বলছিলাম যে যখন এই চাবিটাকে আমরা বন্ধ করে দেই তখন এখানে ফ্লাক্সের পরিবর্তন হয়, তার মানে তখন কিন্তু এখানে এই তড়িৎচালক বল আবিষ্ট হয়। আবার যখন এটা আমরা খুলে দেই তখনও কিন্তু এখানে ফ্লাক্সের পরিবর্তন হয়, তার মানে তখনও কিন্তু এখানে তড়িৎচালক বল আবিষ্ট হয়। আবার মনে করো তড়িৎ প্রবাহ একটা চলতেছে, সেখান থেকে আমি তড়িৎ প্রবাহকে আর একটু বৃদ্ধি করে দিলাম, তাহলে কি হলো ওই যে রিওস্ট্যাটের মাধ্যমে, তাহলে কি হলো এই যে তড়িৎ প্রবাহের পরিবর্তন ঘটালাম, তখনও কিন্তু ফ্লাক্সের পরিবর্তন হবে, তার মানে তখনও কিন্তু আমরা এই তড়িৎচালক বলটা পাবো। তো আসলে আমাদের তাহলে উল্লেখ করে দিতে হবে, এখানে বলে দিতে হবে যে এখানে কোন ঘটনাটা ঘটতেছে। তো আমরা ধরে নিলাম যে এখানে I = 2 এম্পিয়ার মানের একটা স্থির তড়িৎ প্রবাহ চলছে। তো যেহেতু এখানে স্থির তড়িৎ প্রবাহ চলছে, তার এখন তড়িৎচালক বল পাওয়ার একটা উপায় হচ্ছে আমাদের যে ইয়াকে চাবিকে খুলে দেয়া, অর্থাৎ বিচ্ছিন্ন করে দেয়া, তাহলে ফ্লাক্সের পরিবর্তন হবে এবং আমরা এই তড়িৎচালক বলটা পাবো। তো আমরা সূত্র কি দেখে আসছি যে E = L DI dt। তাহলে এখান থেকে দেখো আমাদের L কিন্তু জানা, এই যে 3 হেনরি, তারপরে E এর মানও জানা 60 ভোল্ট আমরা উৎপন্ন করব, তারপরে DI, তো I মানে হচ্ছে শুরুতে ছিল মনে করো 0, আর সেখান থেকে I হয়ে গেল তোমার 2, তাহলে পরিবর্তন DI কত হলো 2 এম্পিয়ার, তাহলে সেটাও আমাদের জানা, শুধু জানা নেই হচ্ছে আমাদের এই DT টা। তার মানে এটাই আমাদের বের করতে হবে, অর্থাৎ কতটুকু সময়ের মধ্যে আমরা তড়িৎ প্রবাহের এই পরিবর্তনটা ঘটাতে পারবো, তাহলে এই 60 ভোল্ট তড়িৎচালক বল এখানে উৎপন্ন হবে, সেটাই আমাদের দেখার বিষয়। তাহলে এখান থেকে দেখো আমরা dt সমান লিখতে পারি L বাই এই ইটা নিচে নিয়ে আসি আর হচ্ছে DI। তাহলে এবার মান বসাই দেই যে L এর মান হচ্ছে তোমার কত 3 বাই E এর মান হচ্ছে তোমার 60 ইনটু DI এর মান হচ্ছে তোমার 2, তার মানে কত দাঁড়াচ্ছে 3 দুগুণে 6, তাহলে 6/60 মানে 1/10, তার মানে হচ্ছে 0.1, এত কি হবে সেকেন্ড, তার মানে 0.1 সেকেন্ড, অর্থাৎ 1 সেকেন্ডেরও 10 ভাগের 1 ভাগ, এতটুকু সময়ের মধ্যে যদি আমরা এই তড়িৎ প্রবাহের এই পরিবর্তনটা ঘটাতে পারি, তাহলে এখানে 60 ভোল্ট তড়িৎচালক বল উৎপন্ন হবে। আমরা যদি দেখো এই যে সময়টা লেগেছে এই সময়েরও অর্ধেক সময়ে যদি আমরা, অর্থাৎ এটা কত অর্ধেক করলে কত হবে 0.05 সেকেন্ড, তাহলে এই 0.05 সেকেন্ডের মধ্যে যদি আমরা এই তড়িৎ প্রবাহের এই পরিবর্তনটা ঘটাতে পারতাম, তাহলে কিন্তু এখানে তড়িৎচালক বল আরো বেশি হতো, অর্থাৎ তখন কি হতো এটা যেহেতু অর্ধেক করলাম তাহলে এটা দ্বিগুণ হয়ে যেত, অর্থাৎ 120 ভোল্ট তড়িৎচালক বল এখানে উৎপন্ন হতো।
তো এবার আসো, এই যে আমরা এখানে তার কুণ্ডলীগুলো ব্যবহার করছি, এগুলো তো অনেকগুলো আকার থাকতে পারে। তো আমরা ধরে নিলাম এটা একটা বৃত্তাকার তার কুণ্ডলী। তাহলে একটা বৃত্তাকার তার কুণ্ডলীর ক্ষেত্রে স্বকীয় আবেশ গুণাঙ্কের রাশিমালা কি হবে, চলো আমরা একটু সেটা দেখে আসি। তো একটা বৃত্তাকার তার কুণ্ডলী হলে অবশ্যই এর একটা কি থাকবে, ব্যাসার্ধ থাকবে। ব্যাসার্ধটাকে বড় হাতের আর দ্বারা প্রকাশ করলাম। তো যখন কোনো এরকম বৃত্তাকার লুপের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হয়, বায়োট-স্যাভার্টের সূত্র অনুযায়ী আমরা দেখেছিলাম যে তার কেন্দ্রে একটা চৌম্বক ক্ষেত্র, তার চারপাশে যে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়, তো এর কেন্দ্রে সেই চৌম্বক ক্ষেত্রের মানটা হয় B = মিউ নট n I বাই 2r। তাহলে এটা হচ্ছে এর কেন্দ্রে সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের মান। আর এই কুণ্ডলীর সাথে যে তোমার ফ্লাক্স জড়িত হচ্ছে, ফ্লাক্সের পরিবর্তনটা ঘটতেছে, এই কুণ্ডলীতে তখন কি পরিমাণ ফ্লাক্স সংশ্লিষ্ট হচ্ছে, আমরা দেখলাম এর আগে যে n ফাই সংখ্যক বলরেখা এর সাথে সংশ্লিষ্ট হয়। তো n ফাই মানে কি, n আর ফাই মানে ফ্লাক্স। আমরা জানি যে চৌম্বক ক্ষেত্র B হচ্ছে ফাই বাই a, অর্থাৎ একক ক্ষেত্রফলে যে চৌম্বক ফ্লাক্স তাকে বলা হয় চৌম্বক ক্ষেত্র বা ফ্লাক্স ঘনত্ব, চৌম্বক ফ্লাক্স ঘনত্ব। তো এখান থেকে আমরা লিখতে পারি ফাই BA, তার মানে NBA। তাহলে এবার এই যে a বলতে কি, প্রস্থচ্ছেদ ক্ষেত্রফল। তার মানে এই যে আমরা লুপটা বিবেচনা করছি, এই লুপের প্রস্থচ্ছেদ ক্ষেত্রফল। তার মানে a কি হবে, a হবে পাই r স্কয়ার। তাহলে যদি এই মানগুলো আমরা এখানে বসিয়ে দেই। আচ্ছা, তার আগে আরেকটু বলে নেই, আমরা জানি এই n ফাই মানে হচ্ছে তোমার li, স্বকীয় আবেশ গুণাঙ্কের ক্ষেত্রে যেটা দেখছিলাম আর কি, n ফাই li। তাহলে এখানে আমরা মানগুলো বসাই দেই। তাহলে n থাকলো, ফাই মানে হচ্ছে তোমার ba, সেই b এর মান হচ্ছে তোমার এই যে মিউ নট n I বাই হচ্ছে তোমার 2r, এটা হচ্ছে b এর মান। আর এর মান হচ্ছে তোমার পাই r স্কয়ার। এদিক থেকে আমরা পাচ্ছি হচ্ছে l থাকলো, i থাকলো। তাহলে এখান থেকে l আমরা পাবো, শুধু i টা এদিক যাবে, দেখো এই i আর এই i কিন্তু কেটে যাবে। তাহলে থাকবে হচ্ছে এখানে আবার এই r স্কয়ারের একটা কেটে যাবে, আমরা কেটে দেই। যেমন করে এই r কেটে গেল, আর এই r স্কয়ার থেকে কেটে গিয়ে একটা r থাকলো। তাহলে l আমরা পাচ্ছি, দেখো এই যে পাই, তারপর এই যে মিউ নট, তারপর হচ্ছে তোমার এই যে n আর ইনটু n মানে n স্কয়ার, তারপর এখানে একটা r থাকলো, বাই হচ্ছে তোমার 2। এটাই হচ্ছে তোমার বৃত্তাকার তার কুণ্ডলীর ক্ষেত্রে স্বকীয় আবেশ গুণাঙ্কের রাশিমালা। তো এখানে মিউ নট হচ্ছে তোমার ওই কুণ্ডলীর ভিতরস্থ মাধ্যমের চৌম্বক প্রবেশ্যতা। এখানে যেহেতু মিউ নট, তার মানে আমরা ধরে নিলাম এখানে বায়ু রয়েছে, তার বায়ু মাধ্যমের চৌম্বক প্রবেশ্যতা। n হচ্ছে তোমার কুণ্ডলীর পাক সংখ্যা, আর হচ্ছে ওই কুণ্ডলীর অর্থাৎ ওই বৃত্তাকার তার কুণ্ডলীর ব্যাসার্ধ, আর l তো হচ্ছে ওই কুণ্ডলীর স্বকীয় আবেশ গুণাঙ্ক। একটা গাণিতিক প্রবলের মাধ্যমে এটা একটু বুঝি। ধরে নিলাম যে এখানে 1000 পাক ঘন, মানে পাক বিশিষ্ট ঘন সন্নিবিষ্ট একটা তারকুণ্ডলী রয়েছে। তাহলে পাক সংখ্যা n এর মান কত, আমরা ধরে নিলাম মনে করো 1000। তারপরে হচ্ছে এই যে তারকুণ্ডলীর যে ব্যাসার্ধ, সেই ব্যাসার্ধটা ধরে নিলাম আমরা r ধরে নাও 5 সেন্টিমিটার। তার মানে 5 সেন্টিমিটার মানে কি 0. অথবা আমরা এভাবে লিখি যে 5 × 10⁻⁻2 এত মিটার। তারপরে হচ্ছে তোমার মিউ নট এর মান কত, আমরা জানি 4 পাই × 10⁻⁻7 টেসলা মিটার পার এম্পিয়ার। আর পাই এর মান আমরা বসাবো ধরো 3.14, তাহলে বাই 2। এই মানগুলো এখানে বসিয়ে দিয়ে দেখবা যে তোমার কত আসে। এত কি হবে, স্বকীয় আবেশ গুণাঙ্কের একক হেনরি, তাহলে এত হেনরি চলে আসবে। এবার আমরা দেখব যে এই যে স্বকীয় আবেশ এবং পারস্পরিক আবেশ ঘটে, এই যে কুণ্ডলীদ্বয়ের স্বকীয় আবেশ গুণাঙ্ক বা পারস্পরিক আবেশ গুণাঙ্ক থাকে, এটা আমরা দেখলাম। তো এই স্বকীয় আবেশ গুণাঙ্ক এবং পারস্পরিক আবেশ গুণাঙ্ক কিভাবে বৃদ্ধি করা যায়, তো স্বকীয় আবেশ গুণাঙ্ক বৃদ্ধি করার জন্য আমরা একটা কাজ করতে পারি, যে এর কয়েল যে কুণ্ডলীটা আছে এর পাক সংখ্যাকে বৃদ্ধি করে দিতে পারি, তাহলে কিন্তু এল এর মান বেড়ে যাবে। আবার এর ভিতরে যে আমরা মাধ্যমটা রাখবো, সেই মাধ্যমটা যদি হায়ার পারমিয়াবিলিটির হয়, অর্থাৎ উচ্চ চৌম্বক প্রবেশ্যতার হয়, তাহলে কিন্তু এল এর মান বেড়ে যাবে। অনুরূপভাবে মিউচুয়াল ইন্ডাকশনের ক্ষেত্রেও কিন্তু পারস্পরিক আবেশ গুণাঙ্কের ক্ষেত্রেও কিন্তু আমরা যদি এম এর মান বাড়াতে চাই, তাহলে একটা কাজ করতে পারি, যে এই কুণ্ডলীদ্বয়ের পাক সংখ্যা বৃদ্ধি করে দিতে পারি। আবার গৌণ কুণ্ডলীটাকে মুখ্য কুণ্ডলীর কাছাকাছি রাখতে পারি। আবার দেখা যায় যে যদি এর ভিতরে যে আমরা মাধ্যমটা ব্যবহার করব, সেই মাধ্যমটা যদি হায়ার পারমিয়াবিলিটির হয়, অর্থাৎ উচ্চ চৌম্বক প্রবেশ্যতার একটা মাধ্যম ব্যবহার করেও কিন্তু আমরা এখানে এম এর মান বৃদ্ধি করতে পারি।
এবার আরেকটা বিষয় আমরা শিখবো, সেটা হচ্ছে এই যে আমরা দেখো লেন্সের সূত্র অনুযায়ী যখন এই যে তড়িৎ প্রবাহের পরিবর্তনের বিরোধিতা ঘটতেছিল, এখানে যে আবেশটা ঘটে সেই আবেশ তো এই তড়িৎ প্রবাহ পরিবর্তন করতে দিতে চায় না, অর্থাৎ এই যে এই বিরোধিতা করে এই বাধার বিরুদ্ধে কিন্তু আমাদেরকে কাজ করে তোমার এই তড়িৎ প্রবাহের বৃদ্ধি করতে হয়েছিল। এই যে তড়িৎ প্রবাহ যখন আমরা চেঞ্জ করতেছি তখন তো কাজ করতে হয়েছে। যেমন একটা ভারী বস্তুকে তুমি এক স্থান থেকে আরেক স্থানে নিয়ে যাবে, অর্থাৎ সরণ ঘটাবা, তখনও কিন্তু তোমাকে কাজ করতে হয়, কারণ এই বস্তুর একটা ধর্ম রয়েছে জড়তা, যেটাই অবস্থানের পরিবর্তনে বাধার সৃষ্টি করে। তো তেমনি তুমি যখন কোনো তড়িৎবাহী বর্তনীতে তড়িৎ প্রবাহের পরিবর্তন ঘটাতে চাবা, তখনও কিন্তু তোমাকে বাধার সম্মুখীন হতে হবে, কারণ আবেশ ধর্ম, এই আবেশ ধর্মের কারণে কিন্তু তোমাকে না বাধার মুখোমুখি হতে হবে। তো এই বাধা পেরিয়ে তোমাকে তড়িৎ প্রবাহের মান পরিবর্তন করতে হবে, তার মানে তোমাকে এখানে একটা কাজ করতে হবে। তো সেই কাজের রাশিমালাটা এবার আমরা একটু দেখব। তো সেই কাজের রাশিমালায় এর জন্য আমরা কি জানি, যে ধরো এর পাওয়ার, প্রথমত পাওয়ার দিয়ে আমরা কাজ করি, যে পাওয়ার বা ক্ষমতা আমরা তড়িৎ বিদ্যায় দেখে আসছিলাম, পাওয়ার মানে হচ্ছে বিভব গুণন কারেন্ট, অর্থাৎ তড়িৎ প্রবাহ। তো এখানে হচ্ছে আবিষ্ট তড়িৎচালক বল, যেটা তার একক ভোল্ট, এখানে বিভবের একক ভোল্ট, তো আমরা ভি এর জায়গায় কিন্তু আমরা ব্যবহার করতে পারি ই, তাহলে ই আই। তাহলে ই মানে আবার কি জানি, যে এল ডি আই ডিটি, আর এই আই থাকলো। আবার এইদিকে পাওয়ার মানে কি জানি, পাওয়ার মানে হচ্ছে তোমার ডি ডাব্লিউ ডিটি, অর্থাৎ কাজের হার, তাকে কিন্তু পাওয়ার বলা হয়। তাহলে দেখো উভয় পক্ষ থেকে আমরা ডিটি ডিটি কিন্তু বাদ দিতে পারি, তাহলে এখানে থাকবে হচ্ছে ডি ডাব্লিউ আর এখানে থাকবে হচ্ছে এল আই ডি আই। এবার যদি উভয় পক্ষকে আমরা ইন্টিগ্রেশন করি, যে মনে করো 0 থেকে ডাব্লিউ আর এখানে আই এর মান মনে করো আই ইনিশিয়াল থেকে মনে করো আই ফাইনাল, তাহলে এই সীমার মধ্যে যদি সমাকলন করি তাহলে আমরা পাবো, এখান থেকে পাবো হচ্ছে ডাব্লিউ আর এখান থেকে পাবো হচ্ছে তোমার কি থাকবে এল, আর এখানে তোমার আই স্কয়ার বাই 2, যার সীমা হবে তোমার আই ফাইনাল আই ইনিশিয়াল। তাহলে এই মানগুলো যদি আমরা এখানে বসায় দেই তাহলে পাবো হচ্ছে হাফ এল, তারপরে হচ্ছে তোমার কি আই ফাইনাল স্কয়ার মাইনাস আই ইনিশিয়াল স্কয়ার। তো যদি ইনিশিয়ালি কারেন্ট অর্থাৎ আই ইনিশিয়াল মানে 0 এম্পিয়ার হয় এবং ফাইনালি যে কারেন্ট আই এফ ইকুয়াল টু তোমার শুধুই আই হয়, তাহলে এই মানগুলো আমরা এখানে বসাই দিলে পাবো হচ্ছে হাফ এল আই স্কয়ার। তাহলে আবেশকের ক্ষেত্রে এই যে আমরা দেখলাম যে কাজটা আমাদের করতে হলো, সেই কাজের রাশিমালাটা আমরা পাইলাম হচ্ছে W ইকুয়াল টু হাফ এল আই স্কয়ার। ধারকের ক্ষেত্রে যেমন আমরা যখন ধারককে চার্জিত করি তখন কিন্তু আমাদের একটা কাজ করতে হয়েছিল, সেই কাজের রাশিমালাটা কিন্তু আমরা পেয়েছিলাম যে W ইকুয়াল টু, অথবা এটাকে শক্তি হিসেবে আমরা বলেছিলাম ইউ ইকুয়াল ইউ দ্বারা, তাহলে W ইকুয়াল টু বা ইউ ইকুয়াল টু আমরা পেয়েছিলাম হাফ সি ভি স্কয়ার। তাহলে যে ধারক এবং এখানে দেখো আবেশক, এই যে ধারকের ক্ষেত্রে ওখানে যেমন তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়, তাহলে ধারকের মধ্যে তড়িৎ ক্ষেত্রের উপস্থিতি যেমন, তেমনি এখানে তোমার আবেশকের মধ্যে চৌম্বক ক্ষেত্রের উপস্থিতিটাও কিন্তু সমানভাবে একটা তাৎপর্যপূর্ণ। ওখানেও যেমন ধারকের মধ্যেও যেমন